তো মুভির শুরু হয় শ্রীলঙ্কার এক ঘন জঙ্গলকে দেখিয়ে, যেখানে সূর্যের রশ্মি অতি কষ্টে মাটিতে স্পর্শ করে। সেই জঙ্গলে শ্রীলঙ্কার আর্মির নজরদারিতে অনেক অপরাধীরা কাজ করছিল। তারা মাটির নিচে লুকিয়ে রাখা অস্ত্র খুঁজে বের করার জন্য খনন করছিল। এখানে আমরা রানাতুঙ্গা নামের একজন অপরাধীকে দেখি, যে কিনা মাটি খোঁড়ার সময় কিছু একটা দেখতে পায়, আর সেটা ছিল একটি বাক্স, যেটার ভিতরে ছিল অনেক সোনা। এটা থেকে রানাতুঙ্গা অবাক হয়ে যায়। এরপর রানাতুঙ্গা সেটার ব্যাপারে তার ভাই সুমুলুকে জানায়, আর তাকে বলি, তুই কি সারা জীবন এমনভাবে জেলে পড়ে পড়ে পৌঁছতে চাস, নাকি এই সময়টাকে বদলাতে চাস? এই বলে তারা শ্রীলঙ্কার আর্মির উপরে আক্রমণ করে দেয় এবং তাদেরকে একে একে খুবই নিষ্ঠুরভাবে মারতে শুরু করে। কিন্তু শ্রীলঙ্কার আর্মি অনেক বড় ছিল, তাই তারা সেই বক্সটা উঠিয়ে সেখানে থেকে পালিয়ে যায়। আর তারা শ্রীলঙ্কা ছেড়ে সমুদ্রের রাস্তা দিয়ে ভারতে পালিয়ে আসে। এরপর তারা সমুদ্রের তটে সর্বপ্রথমে সেই বক্সটাকে লুকিয়ে ফেলে। আর তারপর তারা যখনই সেখানে থেকে চলে যাবে, ঠিক তখনই তাদের উপরে পুলিশের নজর পড়ে, আর পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নেয়। পুলিশ তাদের কথাবার্তা শুনে এটা বুঝে যায় যে এরা শ্রীলঙ্কার লোক, আর নিশ্চয়ই এরা কিছু বড়সড় অপরাধ করে এখানে পালিয়ে এসেছে, কারণ তাদের কাছে কোনো আইডিও ছিল না, যেটার ফলে তাদের উপরে অনেক বড় কেস হতে পারে। এই কথাটা যখন রানাতুঙ্গা শোনে, তখন সে সেই পুলিশ অফিসারকে কিছু সোনার বিস্কুট দিয়ে দেয়, যেটার ফলে পুলিশ অফিসার তাদেরকে ফেক আইডি বানিয়ে দেয় এবং তারপর থেকে রানাতুঙ্গা ভারতে থাকতে শুরু করে। এখানে থেকে গল্পটা কিছু বছর পরে শিফট হয়ে যায়, যেখানে আমরা ভারতের রাষ্ট্রপতি বসুন্ধরাকে দেখতে পাই, যার কাছে একটা রক্তাক্ত চিঠি আছে, যেটা কিনা অন্ধ্রপ্রদেশের মতিপল্লী গ্রাম থেকে এসেছিল। সেই গ্রামের এক বাচ্চা মেয়ে এই চিঠিটা লিখেছিল। সে তার গ্রামের ব্যাপারে চিঠিতে লিখেছিল যে এখানকার অবস্থা খুবই খারাপ, তাদের উপরে এত ভীষণ অত্যাচার করা হচ্ছে, তাদের এমনটা মনে হচ্ছে যে তারা যেন নরকে বসবাস করছে। বসুন্ধরা সেই চিঠিতে লেখা তার কষ্ট অনুভব করতে পারছিল, কারণ সেই চিঠিটা শুধুমাত্র একটা কাগজের টুকরো ছিল না, বরং সেটাতে সেই সব লোকেদের হাতের আঙুলও ছিল, যারা কিনা সেই বাচ্চাটির পাশে ছিল। চিঠিতে এটাও লেখা ছিল যে যদি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান না করা হয়, তাহলে পরের বার চিঠির সঙ্গে আঙুল নয়, বরং তাদের কাটা মাথা আসবে। সেই জন্য এখন বসুন্ধরা শীঘ্রই একজন সিবিআই অফিসার সত্যমূর্তিকে ডাকি এবং তাকে বলে, তুমি শীঘ্রই অন্ধ্রপ্রদেশের মতিপল্লী গ্রামে যাও এবং গিয়ে খোঁজ নাও যে সেখানে কি হচ্ছে, কারণ আমার জন্য এটা জানা জরুরি যে সেখানে কি চলছে। রাষ্ট্রপতি বসুন্ধরা বুঝতে পেরেছিল যে মতিপল্লী গ্রামে নিশ্চয়ই অনেক বড় একটা সমস্যা দেখা দিয়েছে। এরপর আমাদেরকে অন্ধ্রপ্রদেশের মতিপল্লী গ্রামকে দেখানো হয়, যেখানে এক কৃষক ক্ষেতে নাঙল দিচ্ছিল। তখনই নাঙলের হালে মাটির নিচ থেকে কিছু ডেড বডি উঠে আসে, যেগুলো দেখার পর সেখানে উপস্থিত সকল কৃষকদের হুঁশ উড়ে যায়। এইসব কিছু দেখার পর বিজয়লক্ষ্মী নামের এক এএসআই আসে তদন্ত করতে, এবং সে সেখানে উপস্থিত সকল গ্রামবাসীদের থেকে এটা জানার চেষ্টা করে যে এইসব কে করেছে। এখানে গ্রামের কেউ সেই সমস্যার মুখোমুখি হতে এগিয়ে আসে না, কিন্তু তারপর তাদের মধ্যে থেকে কিছু লোক এগিয়ে আসে যাদের আপনজন মারা গিয়েছিল। আর তখনই বিজয়লক্ষ্মী একটা বাচ্চার মুখ দিয়ে জানতে পারে যে আসলে এইসব কিছু রানাতুঙ্গা নামের একজন বড় গুন্ডার কাজ। এটা শোনার পর পুলিশ অফিসার তখনই রানাতুঙ্গার ঘরে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে যাওয়ার আগে বিজয়লক্ষ্মী তার সিনিয়র অফিসারকেও কল করে জানিয়ে দেয়। আর রাস্তায় যখনই কিছু কনস্টেবল জানতে পারে যে তারা রানাতুঙ্গার ঘরে যাচ্ছে, তখনই যতগুলো পুরুষ পুলিশ ছিল তারা সবাই গাড়ি থেকে নেমে যায়, কিন্তু বিজয়লক্ষ্মী এবং তার সমস্ত মহিলা পুলিশ অফিসার রানাতুঙ্গার ঘরে যায়, যেখানে তাদের প্রথম দেখা হয় রানাতুঙ্গার মায়ের সঙ্গে। এখানে বিজয়লক্ষ্মী রানাতুঙ্গার মায়ের সামনেই তাদের লোকদেরকে প্রচুর মারধর করে, কিন্তু তখনই রানাতুঙ্গার স্ত্রী ভারতী সেখানে চলে আসে, আর সে খুবই চালাকের সাথে তাদেরকে বলে, আপনারা এমনভাবে লড়াই করবেন না, দয়া করে ভিতরে আসুন। এই বলে সে তাদেরকে ঘরের মধ্যে ডাকে এবং তারপর সে সমস্ত মহিলা পুলিশ অফিসারদেরকে প্রচুর মারে আর তাদের সমস্ত কাপড় খুলে ফেলে। এরপর তাদেরকে একটা রুমের মধ্যে বন্দি করে ফেলে। এখানে ভারতী বিজয়লক্ষ্মীকে বলে, রানাতুঙ্গা কোনো সাধারণ মানুষ নয়, সে হলো রাবণ, আর এটা হলো তার লঙ্কা। এখন তুমি হয়তো এটা ভাবছো যে তোমাদেরকে বাঁচাতে কেউ শ্রীরাম অথবা হনুমান হয়ে আসবে, তাহলে সেটা ভুল ভাবছো, কেউ আসবে না। এরপর আমাদেরকে বলদেব প্রতাপ সিংকে দেখানো হয়, যে কিনা ট্রেনে করে কোথাও যাচ্ছিল, আর তখনই হঠাৎ মাঝপথে ট্রেন খারাপ হয়ে যায়। এরপর যখন সে ট্রেন থেকে নেমে টিটিকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন সে জানতে পারে যে সামনে একটা মালগাড়ি উল্টে গিয়েছে, যেটার ফলে ট্রেন ছাড়তে কিছু ঘন্টা সময় লেগে যেতে পারে। কিন্তু এখন বলদেবের খুব খিদেও পেয়ে গিয়েছিল, সেজন্য সে কিছু দূরে থাকা একটা ছোট দোকানে যায়, যেখানে ইডলি ডোসা তৈরি হচ্ছিল। সেখানে গিয়ে সে ইডলি খেতে শুরু করে, যদিও বলদেবের ইডলি পছন্দ ছিল না, কারণ সে নর্থ ইন্ডিয়া থেকে এসেছিল, কিন্তু সেই বৃদ্ধ মহিলা তাকে খুবই ভালোবেসে সেটা দিয়েছিল, সেজন্য সে তাকে মানা করতে পারে না এবং খুবই আনন্দের সঙ্গে সেটা খেতে থাকে। কিন্তু তখনই কিছু সময় পর সেখানে কিছু গুন্ডারা এসে পড়ে এবং তাদের শরীরে ধাক্কা লেগে বলদেবের ইডলি মাটিতে পড়ে যায়, যেটার ফলে সমস্ত খাবার খারাপ হয়ে যায়। এরপর বলদেব তখনই উঠে গিয়ে সেই গুন্ডার কাছে যায় আর তাকে বলে, আমি খাবার খাচ্ছিলাম এবং আমার হাতে ইডলি ছিল, আর তোর সাথে ধাক্কা লাগার কারণে আমার সমস্ত ইডলি নিচে পড়ে গিয়েছে, সেজন্য তুই এখন আমাকে সরি বল, তাহলে আমি কিছু মাইন্ড করব না।
এই কথা শোনার পর সেই গুন্ডা জোরে জোরে হাসতে শুরু করে আর তাকে বলে, তুই কাকে সরি বলতে বলছিস? এই বলে তারা বলদেবের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু বলদেব তাদেরকে একে একে মেরে তাদের অবস্থা খারাপ করে দেয় এবং বারবার তাকে সরি বলার জন্য বলতে থাকে। কিন্তু এখানে সেই গুন্ডা বলদেবকে বলে যে সে রামসুবা রেড্ডির লোক, যেখানে এই এলাকার মন্ত্রী ছিল। এটা শোনার পর বলদেব তখনই রামসুবা রেড্ডির ঘরে গিয়ে পৌঁছায় আর সেখানে গিয়ে সে রামসুবা রেড্ডি সমেত তার সমস্ত লোককে প্রচুর মারধর করে, কিন্তু মন্ত্রী তবুও তাকে সরি বলে না। সে বলে, তুই কি জানিস আমার উপরে কার হাত রয়েছে? সমুলুর হাত রয়েছে রে। এটা শোনার পর বলদেব তাকে সমুলুর কাছে নিয়ে যেতে বলে। এরপর আমরা সমুলুকে দেখতে পাই যেখানে একটা রেজিস্ট্রি অফিসে বসেছিল। আসলে সে তার আশেপাশের সমস্ত গ্রামের জমিগুলোকে ছিনিয়ে নিতে চাইছিল, সেজন্য সে ডিপার্টমেন্টের অফিসারদেরকে ভয় দেখিয়ে জোর করে সাইন করাচ্ছিল। ঠিক তখনই সেখানে বলদেবের এন্ট্রি হয়। বলদেবের সেখানে যাওয়ার পর সমুলু তাকে বলে, তুই এখানে এসে মস্ত বড় ভুল করেছিস, তুই রাবণের লঙ্কাতে পা রেখেছিস, তুই জানিস না যে তোর সাথে এখন কি হতে চলেছে। কিন্তু তখন বলদেব তাকে বলে, তুই ভাই শুধু একটা সরি বলে দে আমাকে, আমি এখানে থেকে চুপচাপ চলে যাব। কিন্তু সেও তাকে নিয়ে মজা করতে শুরু করে, যেটার ফলে বলদেবকে তাদেরকেও সাহায্য করতে হয়। কিছুক্ষণ পর যখন বলদেব তাদের সবাইকে একে একে মেরে শুইয়ে দেয়, তখন সমুলু তাকে বলে, তুই জানিস না যে আমার ভাইকে? আমার ভাই হলো রানাতুঙ্গা। এরপর বলদেব রানাতুঙ্গাকে দিয়ে সরি বলানোর সিদ্ধান্ত নেয়। সেজন্য এখন বলদেব সমুলুকে নিয়ে রানাতুঙ্গার ঘরে গিয়ে পৌঁছায়। এরপর যখন রানাতুঙ্গা জানতে পারে যে শুধুমাত্র একটা লোকই তার এতগুলো লোককে মেরেছে কেবলমাত্র একটা সরির জন্য, তখন সে অবাক হয়ে যায়। এরপর রানাতুঙ্গা তাদেরকে বলতে থাকে যে শুধুমাত্র একটা সরি তো বলার ছিল, এই সামান্য ব্যাপার নিয়ে ঝামেলা করে ঘর পর্যন্ত টেনে আনার কি দরকার ছিল। এই বলে রানাতুঙ্গা সমুলুকে চড় মারে। এরপর রানাতুঙ্গা বলদেবকে সরি বলে দেয়। এটা শোনার পর বলদেব খুব খুশি হয় এবং তাদেরকে বলে, এখন আর কোনো প্রবলেম নেই, এখন আমি এখানে থেকে শান্তিতে চলে যেতে পারবো। এরপর যখন বলদেব সেখানে থেকে চলে যেতে থাকে, তখন সে একটা সাইডে কিছু পুলিশ অফিসারের ইউনিফর্ম দেখতে পায়, যেগুলোর বিভিন্ন জায়গায় ছেঁড়া ও রক্তের দাগ লেগেছিল। এরপর সে সেগুলোকে উঠিয়ে মেঝেতে পড়ে থাকা রক্তের কিছু ফোঁটার পিছু করতে শুরু করে। কিছুক্ষণ পর বলদেব সেই রুমটা পেয়ে যায়, যেখানে কিনা সমস্ত মহিলা পুলিশ অফিসারদেরকে বিনা কাপড়ে বন্দি করে রাখা হয়েছিল। এরপর বলদেব তাদেরকে নিজেদের ইউনিফর্মগুলো ফেরত দিয়ে দেয় এবং তারা সেগুলো পরে ফেলে। এখানে বলদেবের প্রচুর রাগ হয় আর সে বলে, আমি সামান্য একটা ইডলির জন্য এদের সবাইকে মেরেছি, আর এখন তো তুই এত বড় অপরাধ করছিস যেটার কোনো ক্ষমা হয় না। কিন্তু এখন রানাতুঙ্গাও সেটার জন্য প্রস্তুত ছিল যে অনেক হয়েছে তোর এই সব নাটক, আমিও এখন আর সহ্য করব না। এই বলে তারা দুজন একে অপরের দিকে বন্দুক উঁচিয়ে ধরে। এখানে ভারতী এসে তাদের দুজনকে থামিয়ে দেয় এবং রানাতুঙ্গাকে বলে, এখানে আমাদের লক্ষ্য অনেক বড় কিছু, যদি আমরা এইসব ছোটোখাটো কাণ্ডে নাক গোলাই তাহলে আমরা ফেঁসে যেতে পারি, সেজন্য এদেরকে এখানে থেকে চলে যেতে দাও। এরপর বলদেব সমস্ত মহিলা পুলিশ অফিসারদের নিয়ে সেখানে থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তারপর যখন তারা মাঝ রাস্তায় ছিল, তখন রানাতুঙ্গার প্রচুর লোক তাদের পিছু করতে শুরু করে। রানাতুঙ্গার লোকেরা তাদের উপর ফায়ারিং করতে শুরু করে, যেটার ফলে একটা পুলিশ অফিসারের গুলি এসে লাগে। সে পুরোপুরিভাবে আহত হয়ে পড়েছিল এবং বলদেব তাকে যে কোনোভাবেই বাঁচাতে চাইছিল, কিন্তু তার অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল। তাই সে একটা গ্রাম থেকে সাহায্য নেওয়ার চিন্তাভাবনা করে, কিন্তু গ্রামের কেউ তাদের ডাকে সাড়া দেয় না। ঠিক তখনই বলদেবের কাছে রানাতুঙ্গার কল আসে, যে কিনা তাকে বলে, তুই এখন এটা আশা করিস না যে তোকে কেউ সাহায্য করবে, গ্রামের কেউ তোকে সাহায্য করবে না, আমি একে একে ওই সমস্ত মহিলা অফিসারদের মেরে ফেলবো এবং শেষে তোর পালা আসবে। এই সব কিছু শোনার পর বলদেব বিজয়লক্ষ্মীকে জিজ্ঞাসা করে যে এখানে আসলে কি হচ্ছেটা কি, আর এই রানাতুঙ্গাই বা কে যার জন্য গ্রামের লোকেরা এত ভয় পেয়ে আছে। এখানে বিজয়লক্ষ্মী তাকে বলে, রানাতুঙ্গা হলো এই এলাকার রাবণ, যেখানে এখানে মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে রেখেছে। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে সুইজারল্যান্ডের এক সায়েন্টিস্ট ভারতের অন্ধ্রপ্রদেশের মতিপল্লী ও তার আশেপাশের 40টা গ্রামের মাটির নিচ থেকে ইউরেনিয়াম খুঁজে পেয়েছিল। আর ইউরেনিয়াম হলো একটা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, যেটার সাহায্যে পারমাণবিক বোমার ভয়ানক অস্ত্র বানানো যায়। এখন যেখানে ইউরেনিয়াম ছিল তার উপরে তো গ্রামের লোকেদের জমি ছিল, আর এই কারণেই রানাতুঙ্গা সেই সমস্ত জমিগুলোকে দখল করতে চাইছিল এবং সে তাদের সাথে এই সমস্ত জমি 25,000 কোটি টাকা দামে বিক্রি করার ডিল করে। এইসবের মধ্যে অনেক বড় বড় মন্ত্রীরও হাত রয়েছে। এখন রানাতুঙ্গার কাছে এই কন্ট্যাক্টটা আসে যে সে সমস্ত গ্রামের লোকেদের থেকে তাদের জমি হাতিয়ে নিয়ে সেই জায়গাটাকে যেন খালি করে দেয়। এরপর যখন তারা কেউ নিজেদের জমি দিতে রাজি হয় না, তখন রানাতুঙ্গা তাদের মধ্যে অর্ধেক লোকেদেরকেই মেরে ফেলে, যেটা দেখার পর গ্রামের বাকি লোকেরা নিজেদের জমি দিতে রাজি হয়ে যায়। এইসব কথা বিজয়লক্ষ্মী বলদেবকে জানায় এবং বলে, আমাদের সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি, এমনকি সমস্ত পুলিশ ও কালেক্টরও এই প্ল্যানে যুক্ত ছিল। এইসব শুনে বলদেব সমস্ত মহিলা পুলিশ অফিসারদের নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে সিনিয়র অফিসারকে বলে, আমি রানাতুঙ্গার নামে একটা কমপ্লেন করতে চাই। কিন্তু সেই অফিসারও রানাতুঙ্গার সঙ্গে যুক্ত ছিল। সে বলে, রানাতুঙ্গার গায়ে হাত লাগানো এতটাও সহজ নয়। এরপর কথা বলতে বলতে হঠাৎ করে সমস্ত পুলিশ মিলে তার উপর আক্রমণ করে দেয় আর তাকে শিকল দিয়ে বন্দি করে ফেলে এবং তাকে বলে, আমরাও রানাতুঙ্গারই নুন খাই।
এই বলে সিনিয়র অফিসার সমুলকে কল করে আর তাকে বলে আমরা বলদেবকে শিকল দিয়ে বন্দি করে রেখেছি, শীঘ্রই এখানে চলে আসো। যেমনভাবে বলদেব শিকলের সাথে বাঁধা ছিল তাকে দেখে সমস্ত পুলিশরা ভাবে যে সে এখন তাদের আয়ত্তের মধ্যে আছে, সেজন্য এখন তাকে খুব সহজেই মেরে ফেলা যাবে। কিন্তু সেই জেলের মধ্যে আরও এক আসামি বন্দি ছিল। সে যখন সেখানে বলদেবকে দেখতে পায় সে অবাক হয়ে যায়। সে সবাইকে বলতে থাকে তোমরা জানো না যে তোমরা কাকে শিকলে বন্দি করে রেখেছো? আমি এর আগে বিদেশের একটা জেলে বন্দি ছিলাম। সেই জেলে সমস্ত ভয়ানক আসামিদেরকে রাখা হতো, যারা কিনা কমপক্ষে 5 থেকে 6টা খুন করেছিল, এমন আসামিদেরকে রাখা হতো সেই জেলে। এরপর একদিন সেখানে একটা লোক আসে যে কিনা এই ছিল। এই লোকটা সেই জেলে সাজা ভোগ করার জন্য নয়, বরং তাদের মধ্যে কিছু আসামিদেরকে মারার জন্য এসেছিল। এ খুবই ভয়ানক লোক। এরপর যখন এই সমুল সেখানে আসি তখন বলদেব হঠাৎ করে জেগে ওঠে আর তারপর নিজেকে খুবই সহজে শিকল থেকে মুক্ত করে সবাইকে মারতে শুরু করে। বলদেব এতক্ষণ ধরে এখানে বন্দি এই জন্যই হয়েছিল যাতে সে জানতে পারে যে আসলে এখানে কি চলছে আর এদেরকে কেমন শাস্তি দেওয়া যেতে পারে। এবং অবশেষে বলদেব সবাইকে মেরে ঝুলিয়ে দেয়, এমনকি সে সমুলকেও মেরে ফেলে। কিছুক্ষণ পর সেখানে রানাতুঙ্গা চলে আসে, কিন্তু ততক্ষণে বলদেব আর সমস্ত মহিলা পুলিশ অফিসার সেখানে থেকে চলে গিয়েছিল। এই রানাতুঙ্গা যখন সেখানে নিজের ভাইকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তখন সে পাগল হয়ে যায়। ঠিক তখনই রানাতুঙ্গার কাছে বলদেবের কল আসে, যেখানে সে তাকে বলে আমিও তোকে এটা অনুভব করাতে চাইছিলাম যে নিজের লোক মারা যাওয়ার পর কেমনটা লাগে, আর আমাকে খোঁজার চেষ্টা করিস না কারণ আমি নিজেই তোর কাছে আসছি। এরপর আমরা সিবিআই অফিসার সত্যমূর্তিকে দেখতে পাই, যেখানে এখন রানাতুঙ্গার ব্যাপারে সমস্ত কিছু জেনে গিয়েছিল যে সে শ্রীলঙ্কাতে এক আতঙ্কবাদী গোষ্ঠীর নেতা ছিল আর সে সেখানকার প্রচুর আর্মির লোকেদেরকে মেরে ফেলেছিল। তাকে এখন যে কোনো মূল্যে অ্যারেস্ট করতেই হবে। কিন্তু এই কাজটা পুলিশের নয়, বরং আর্মির লোকেদের প্রয়োজন, কারণ সমস্ত পুলিশ এখন তার হয়ে কাজ করছে। সেজন্য সত্যমূর্তি এখন আর্মির লিডারের কাছে কল করে এবং তাকে বলে যে এখানে একটা অনেক বড় প্রবলেম হয়েছে আর এখানকার পুলিশরা রানাতুঙ্গার হয়ে কাজ করছে, তাই এখন যা করার আর্মির লোকেদেরকেই করতে হবে। কিন্তু সে তাকে জানায় যে সেখানে আর্মির লোকেদেরকে পৌঁছাতে 500 ঘন্টা লেগে যেতে পারে। কিন্তু তারপর আর্মির লিডার সুখবীর সিং সত্যমূর্তিকে জানায় আমাদের কাছে একটা সোলজার আছে যেখানে এখন ওই জায়গার আশেপাশেই আছে, আমি এখন তাকে ইনফর্ম করে দিচ্ছি, সে একাই সমস্ত প্রবলেম সলভ করে দেবে। আর বন্ধুরা, সেই সোলজার আর কেউ নয়, বলদেব প্রতাপ সিং ছিল। বলদেব প্রতাপ সিং এর আগেও একাই অনেক মিশন হ্যান্ডেল করেছে। পরের দৃশ্যে আমরা রানাতুঙ্গাকে দেখতে পাই যেখানে সেই গ্রামে যায় আর সেখানে থেকে সমস্ত গ্রামবাসীদেরকে উঠিয়ে নিয়ে আসে এবং তাদের কাছে থেকে জোর করে সাইন করিয়ে নিচ্ছিল, কারণ তার সমস্ত জমির দরকার ছিল। সে এটার জন্য নিজের সমস্ত লোককে একত্রিত করে নিয়ে এসেছিল, কারণ সে জানতো যে বলদেব যে কোনো সময় এখানে চলে আসতে পারে। রানাতুঙ্গা এটা যখন ভাবছিলই ঠিক তখনই সেখানে বলদেব চলে আসে আর সেখানে ফায়ারিং করতে শুরু করে এবং সেখানে উপস্থিত সমস্ত আতঙ্কবাদীকে একে একে মেরে ফেলতে শুরু করে। রানাতুঙ্গার কাছে প্রচুর লোক থাকার সত্ত্বেও বলদেব সিং একাই তাদের উপরে ভারী পড়ছিল এবং তারপর অবশেষে সেখানে বলদেব আর রানাতুঙ্গার মধ্যে প্রচুর ফাইট হয়, যেখানে রানাতুঙ্গা হেরে যায়, যেটার পর সমস্ত গ্রামবাসীরা মিলে রানাতুঙ্গাকে ফাঁসি দিয়ে দেয় এবং এটার সাথেই আরও একটা রাবণের বধ হয়ে যায়। এরপর আমরা রানাতুঙ্গার মা ও তার স্ত্রী ভারতীকে দেখতে পাই। এখানে ভারতী নিজেই নিজেকে গুলি করে মেরে ফেলে আর অপরদিকে রানাতুঙ্গার মা এইসব দৃশ্য দেখার পর হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপর বলদেব সেই ছোট বাচ্চা মেয়েটার কাছে যায়, যেই মেয়েটা রাষ্ট্রপতি বসুন্ধরার কাছে চিঠি লিখেছিল এবং আজও সেই বাচ্চা মেয়েটা বলদেবকে বলে যে যদি কোনোদিন আবারও কোনো সমস্যা দেখা দেয় তাহলে তুমি আসবে তো। যেখানে বলদেব তাকে বলে যখনই তুমি আমাকে স্মরণ করবি আমি তখনই সেখানে চলে আসব। এইভাবে বলদেব সিং একাই আরও একটা মিশন কমপ্লিট করে ফেলে। এরপর সত্যমূর্তি সেখানে এসে যখন দেখে যে একজন সোলজারই পুরো আতঙ্কবাদী গোষ্ঠীকে শেষ করে ফেলেছে তখন সে প্রচুর অবাক হয়ে যায় এবং সেটার ব্যাপারে সে রাষ্ট্রপতি বসুন্ধরাকেও কল করে জানায় যে কিভাবে একজন ওয়ান ম্যান আর্মি এত বড় সমস্যাটা সলভ করে দিয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভির গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।